আগামী কয়েকদিন পরে জাতীয় বাজেট ঘোষণা করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেট এবং একটি ব্যতিক্রমী সময়ে আসলে নতুন বাংলাদেশে প্রথম বাজেট ঘোষণা হতে যাচ্ছে এবং এই বাজেটকে নিয়ে আসলে মানুষের মধ্যে অনেক প্রত্যাশা রয়েছে, ব্যবসায়ীদের প্রত্যাশা আছে, অর্থনীতিবিদরা তারাও বিভিন্ন প্রত্যাশা করছেন, তারা বিভিন্ন পরামর্শ দিয়েছেন। এরই ভিত্তিতে এরই মধ্যে বাজেট প্রস্তুত হয়ে গেছে, সেটি ঘোষণা হবে আগামী মাসের 2 তারিখে। এই বাজেট উপলক্ষে আমরা আগামী 3 তারিখ পর্যন্ত আপনাদের সাথে থাকব আমাদের এই বিশেষ বাজেট আয়োজন বাজেটের 16 আনা নিয়ে। আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। আমরা প্রতিদিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, বাজেটের আদ্যোপান্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকে আমরা কথা বলবো বাজেটের জ্বালানি এবং বিদ্যুতের যেই বরাদ্দ এবং এই খাতের ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত, কেমন নীতি কৌশল হওয়া উচিত, এসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের সাথে জুমে যুক্ত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী এবং ওয়ান ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব কে এম মোস্তাফিজুর রহমান। জনাব মোস্তাফিজুর রহমান, আপনাকেও স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ আয়োজনে। আমরা আলোচনায় যাব। আমরা স্যার আপনার কাছেই আমরা শুরু করব। তার আগে আমরা আমাদের হাতে একটি প্রতিবেদন আছে বিদ্যুৎ এবং জ্বালানি খাত নিয়ে, সেটি দেখতে চাই। বাজেটে উন্নয়ন ব্যয় কমলেও বরাদ্দ বাড়ছে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে। অর্থের প্রবাহ সংকট কাটাতে সহায়ক হলেও বরাদ্দের যথার্থ ব্যবহারের উপর জোর দিচ্ছেন বিশ্লেষকরা। তারা বলছেন অনিয়ম, অপচয় এবং দুর্নীতি বন্ধ করা না গেলে টেকসই জ্বালানি নিশ্চিত করা সম্ভব হবে না। নতুন বাজেটে তাই সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেখতে চান তারা। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ, এমন স্লোগানকে সামনে রেখে কোনো রকম নিয়মনীতির তোয়াক্কা না করেই একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে গেছে আওয়ামী লীগ সরকার। 15 বছরে 5,700 মেগাওয়াট থেকে উৎপাদন সক্ষমতা উঠেছে 30,000 মেগাওয়াটে, অথচ চাহিদা সর্বোচ্চ 16,000 মেগাওয়াট। অপ্রয়োজনীয় সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখে ভাড়া গুনতে হয়েছে $300 কোটি। দ্রুত সরবরাহ আইন করে সকল অনিয়মের দায়মুক্তি দিয়েছে শেখ হাসিনার সরকার। এভাবে 1.5 দশকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংঘবদ্ধভাবে লুট করা হয়েছে 72,000 কোটি টাকা। আর এজন্য প্রতি বছর বাজেটে বড় অঙ্কের অর্থ বরাদ্দ দিতে হয়েছে অর্থ মন্ত্রণালয়কে, যার তথ্য উঠে এসেছে অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক বিষয়ক জাতীয় শ্বেতপত্র প্রতিবেদনে। সরকার পরিবর্তন হলেও এবারও বড় বরাদ্দ যাচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে দেয়া হচ্ছে 32,000 কোটি টাকার বেশি। এখানেই উঠছে প্রশ্ন, আসলে কি এত অর্থের প্রয়োজন, নাকি আগের মতোই অব্যাহত থাকবে লুটপাট? প্রত্যেকবার আমরা দেখেছি এনার্জি অ্যান্ড পাওয়ার সেক্টরে 80% গেছে বিদ্যুতে, আর মাত্র 20% গেছে এনার্জিতে, এবং সেই 20%ও আবার অন্যান্য খরচায় গেছে, ড্রিলিং এর জন্য যায় নাই। সময় ক্ষেপণ না করে আমাদেরকে যতখানি সম্ভব আমাদের টাকা বাড়াতে হবে এই গ্যাস এক্সপ্লোরেশনের জন্য। এত অর্থ বরাদ্দের পরও নিশ্চিত হয়নি বিদ্যুৎ ও জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ। অর্থ বছর জুড়েই ছিল গ্যাস ও লোডশেডিংয়ের ভোগান্তি। প্রতিদিনই বিদ্যুতের ঘাটতি গড়ে 2,000 মেগাওয়াট। গ্যাস সংকটে চরমভাবে ব্যাহত হচ্ছে শিল্পের উৎপাদন। আমরা শুধু করের জন্য চাপ দিব ব্যবসায়ীদেরকে? সরকারের তো এটা ভাবতে হবে যে গত 1 বছরে 110টা তৈরি পোশাক শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে এই গ্যাস এবং বিদ্যুতের অভাবে। যতক্ষণ পর্যন্ত নিজস্ব গ্যাস না পাচ্ছি, আমদানিটাও বাড়াতে হবে, বাড়িয়ে আমাদেরকে পর্যাপ্ত গ্যাস দেওয়ার ব্যবস্থা করতে হবে যদি দেশের শিল্প কলকারখানাকে উন্নতি করতে চায়। আগামী অর্থ বছরে বিদ্যুৎ খাতে ভর্তুকি অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনা করছে সরকার, কিন্তু তা কতটা কার্যকর হবে তা নিয়ে শঙ্কায় বিশেষজ্ঞরা। জ্বালানি সংকটের টেকসই সমাধানে আসছে বাজেটে সুনির্দিষ্ট দিক নির্দেশনা চান তারা। সুবিচারের অভাব, এখানে জ্বালানি অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, টেরিফ অসমতা আছে, তারপরে ফুয়েল ডাইভার্সিফিকেশনে রেশনালিটি নেই। গত সরকারের আমলে যেগুলোকে অ্যাড্রেস করে আমরা জ্বালানি নীতি তৈরি করেছিলাম, সেই জ্বালানি নীতির আদলে আমরা সরকারকে পুরো জিনিসটা রিভিউ করতে বলেছিলাম,
কিন্তু সেগুলো কোনো কিছুই হয়নি। ক্যাপাসিটি পেমেন্টের মতো বিষয়গুলোকে বাদ না দিতে পারেন এবং একই সাথে এখানে বিদেশি বিনিয়োগকে যদি আকৃষ্ট না করেন, বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানিতে, তাহলে জ্বালানি ক্ষেত্রের যে সংকটটি রয়েছে, আর্থিক সংকট, এটি অব্যাহত থাকবে। দেশের অর্থনৈতিক উন্নতির সাথে পাল্লা দিয়ে বাড়ছে গ্যাস বিদ্যুতের চাহিদা। সেই চাহিদা পূরণে ব্যর্থ হলে থমকে যেতে পারে প্রবৃদ্ধির চাকা, এমন আশঙ্কা বিশ্লেষকদের। নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ না থাকলে নিকট ভবিষ্যতে বড় সংকটের মুখে পড়বে দেশের শিল্প খাত। তাই এই খাতকে সুরক্ষায় দরকার পরিকল্পিত বাজেট এবং বরাদ্দের সবটুকু সঠিক বাস্তবায়ন। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। স্যার, আপনি দেখছিলেন, আপনি নিজেও কথা বলছিলেন, বাজেটে আবারও বরাদ্দ বাড়ছে। যে প্রশ্নটা আসলে আমাদের রিয়াদ সুমন করার চেষ্টা করেছেন যে প্রতি বছর বরাদ্দ বাড়ে, কিন্তু সেই বরাদ্দ আসলে কতটা কাজে লাগে সেটি নিয়ে সবসময় প্রশ্ন থাকে। এবার বরাদ্দ গতবারের চেয়েও বাড়ানো হয়েছে। আসলেই কি দরকার, নাকি আবারও সেই লুটপাটের যে জ্বালানি খাত সেটিরই একটি চিত্র আমরা দেখব? ধন্যবাদ। না, লুটপাট তো এখন আর হওয়ার কথা না। এখন যদি যেটা হয় সেটা অন্যরকম একটা মিসম্যানেজমেন্ট অর গভর্নেন্স। আমরা তো ধরেই নিচ্ছি আর লুটপাটের আর সুযোগ নাই। কিন্তু কথা হচ্ছে যারা আগের থেকে কিছু কিছু জিনিস দখল করে আছে এবং তাদেরকে তো পেমেন্ট করতে হচ্ছে, তো সেটাকেও আমরা একরকম লুটপাট বলতে পারি। তো সেইভাবে লুটপাট হচ্ছে। কিন্তু কথা হচ্ছে আপনি যেটা দেখালেন 32,000 কোটি টাকা, এইটা কি সাবসিডি সুবিধা এই নাকি ওটা আলাদা? ওটা আলাদা। তার মানে 32,000 কোটি টাকা তারা বলছে যে পাওয়ার সেক্টরের খরচা করবে। আর এনার্জিটা আছে আপনার কাছে, এনার্জিটা কত? এনার্জির ইয়েটা স্যার কোনটা? এনার্জি পাওয়ারে এটা এটা হচ্ছে টোটাল পাওয়ার এবং এনার্জি। ও, পাওয়ার আর এনার্জি, ওকে ফাইন। 32,000 কোটি টাকা পাওয়ার এনার্জি তো দিতেই হবে, কারণ এখানে এত একটা ইম্পর্টেন্ট সেক্টর। কিন্তু আমাদের জানা দরকার, আমি যেটা ওখানেও বলছিলাম, যে আমাদের এনার্জিতে কত দিচ্ছে আর পাওয়ারে কত দিচ্ছে। আমরা দেখে এসেছি যে গত 15 বছরে সব সময় পাওয়ারকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং পাওয়ারকে প্রাধান্য দিয়ে এই এতগুলা পাওয়ার প্ল্যান্ট করা হয়েছে, এতগুলা ইনফ্রাস্ট্রাকচার বাড়ানো হয়েছে পাওয়ারের জন্য। হ্যাঁ, কিন্তু আমাদের এনার্জি যে যোগানটা দিতে হবে সেটার জায়গায় কোনো আমরা দেখি নাই উদ্যোগ। খুব কম টাকা দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে যে এনার্জির বেশিরভাগ টাকাটা লাগে কেন? হ্যাঁ, লাগে হচ্ছে গ্যাস আহরণ করার জন্য, গ্যাস এক্সপ্লোরেশন করার জন্য। তা আপনি যদি আগেই সিদ্ধান্ত নিয়ে নেন যে আমার গ্যাস এক্সপ্লোরেশন আমি করব না, আমি এলএনজি ইম্পোর্ট করব, তাহলে তো আপনার বরাদ্দ লাগে না। কিন্তু এইবার আমরা এক্সপেক্ট করছি এইটার উল্টে যাবে। কারণ হচ্ছে যে সরকার বলেছে তারা এই বছরের মানে সামনের আর্থিক বছরের শেষের মধ্যেই তারা 50টা এবং আরও 27-এর শেষ পর্যন্ত তারা আরও 50টা, টোটাল 100টা ওয়েল ড্রিলিং করবে এবং এটা সম্পূর্ণ নিজস্ব টাকায়। তো এটার জন্য তো টাকা দিতে হবে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানকার সাকসেসের উপরেই আমি মনে করি ডিপেন্ড করবে আমাদের ভবিষ্যৎ এনার্জি প্ল্যানিংটা কিভাবে হবে। আমাদেরকে যদি এলএনজি ইম্পোর্ট করতেই হয় তাহলে আমাদেরকে একভাবে চিন্তা করতে হবে, আর যদি আমরা নিজস্ব গ্যাস পাই তাহলে আমরা একভাবে আমার প্ল্যানিংটা করব। তাহলে আমাদেরকে বরাদ্দ যেটা হবে এই 32,000 কোটি টাকার মধ্যে অবশ্যই সিংহভাগ আমাদেরকে এনার্জি মানে হচ্ছে ড্রিলিংয়ে দিতে হবে। জি স্যার, আমরা আবারও আসবো। অন্তর্বর্তী সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে আমরা দেখেছি ক্ষমতায় আসার পরে, কারণ গত 15 বছরে আসলে এই খাতে যা ইচ্ছা তা করা হয়েছে, আমরা সেটি দেখেছি। সেই জায়গায় কি করা হয়েছে আমরা একটু দেখতে চাই, আমরা স্ক্রিনে দেখতে চাই। জ্বালানি খাতে এখন পর্যন্ত সংস্কার হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ আইন, যেটি স্যার খুবই ভয়ানক একটা আইন ছিল, সেটিকে বাতিল করা হয়েছে। বিদ্যুৎ এবং গ্যাসের দাম বৃদ্ধির সরকারি যে ক্ষমতা সরকারের হাতে ছিল সরাসরি নির্বাহী ক্ষমতা, সেটিকে রহিত করে বিআরসির হাতে আবারও গণশুনানি ব্যবস্থা করা হয়েছে, যেটি খুবই ভালো উদ্যোগ। এবং সব ধরনের ক্রয় প্রক্রিয়া স্বচ্ছতা আনতে কিছু পদক্ষেপ আমরা দেখেছি। এই যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, এর বাইরেও আরও কিছু পদক্ষেপ আছে সাম্প্রতিক সময়ে নেওয়া হয়েছে। আপনার একটা বক্তব্য আমরা একটু দেখতে চাই। গত কয়েকদিন আগেই একটি পত্রিকাকে আপনার দেওয়া একটি বক্তব্য আমরা যদি দেখি কার্টুতে, সেখানে গত 27 ফেব্রুয়ারি স্যার আপনি ঢাকা পোস্ট অনলাইনে আপনি বলেছেন যে অন্তর্বর্তী সরকার এমন অনেক কিছুই করেছে যা আমাদের প্রত্যাশার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, তাদের যে দায়িত্বটুকু সেটা করুক, না পারলে কিছু করার দরকার নেই।
তারা যদি না পারে তাহলে দায়িত্বটুকু পালন করে বলুক, বাকিটা নির্বাচিত সরকার এসে করবে, কিন্তু যেটা চাওয়ার নয় সেটা যেন না হয়। স্যার, এই বক্তব্যটা একটু মানে আপনি একটু ব্যাখ্যা করবেন। এটা তো ফেব্রুয়ারি মাসে দেওয়া, জি। হ্যাঁ, তখন যে জিনিসটা ঘটছিল সেটা হচ্ছে আমাদের প্রায় 3000 মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ পাইপলাইনে ছিল, হ্যাঁ। তো এগুলো তো প্রজেক্ট হয়নি, এবং এটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ আমাদের নিজস্ব জ্বালানির জন্য, এই যে নবায়নযোগ্য বিদ্যুৎ কেন্দ্র, হ্যাঁ। তো এর মধ্যে হয়তো কিছু প্রজেক্ট ছিল যেটা মানে স্পেশাল সুবিধায় কেউ পেয়েছিল, কিন্তু সবগুলো না। এবং ইভেন যারা পেয়েছিল সেখানেও হয়তো তারা ওরকম কোনো, এগুলো তো আর না, এটা ফসিল ফিউলের পাওয়ার প্ল্যান্ট তো না, এটা তো অতি মুনাফা করার জায়গা না, হ্যাঁ। তো এরকম একটা জিনিস তারা সম্পূর্ণ তারা বন্ধ করে দিল হঠাৎ করে। তাহলে কি হলো, আমরা যে এক্সপেক্ট করেছিলাম যে এখন যে অলরেডি 7-8 মাস হয়ে গেছে, আমরা এখানে আরও 1000 মেগাওয়াটের মতো কিন্তু পেয়ে যেতে পারতাম নবায়নযোগ্য, কিন্তু আমরা দেখছি 200 মেগাওয়াট যেটা আগের থেকেই ছিল ওগুলা আমরা পাচ্ছি। তাহলে এই যে একটা মন্থর গতিতে আমাদের যে এই নবায়নযোগ্য বিদ্যুতের উন্নয়ন আর বৃদ্ধি চলছে, এটা অত্যন্ত দুঃখজনক। কারণ আমরা জানি যে আমাদের প্রফেসর ইউনূসের 3 জিরোর মধ্যে একটা জিরো হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইড এমিশন জিরো। তাহলে নবায়নযোগ্য বিদ্যুৎই মেন, এবং নবায়নযোগ্য বিদ্যুৎ মানেই হচ্ছে আমার এলএনজি ইম্পোর্ট কম করতে হবে। তো এরকম একটা জিনিসে ওনারা আরেকটু মানে বিচক্ষণতার পরিচয় দিয়ে ওনারা এই হুট করে সবগুলো ক্যান্সেল করা উচিত ছিল না। আরও কিছু জিনিস আছে, যেমন হচ্ছে যে ওনারা এখন পর্যন্ত আমাদের যে এই ক্যাপাসিটি চার্জ যেগুলো দিচ্ছি, যেগুলো অনেকেই মনে করে এটা অতিরিক্ত দিচ্ছি, ক্যাপাসিটি চার্জ অবশ্যই দিতে হবে। আমরা যে বিদ্যুৎটা ব্যবহার করেছি সেটা দিতে হবে, এবং যেই বিদ্যুৎটা আমরা বসিয়ে রেখেছি তার মধ্যেও হয়তো দিতে হবে অল্প কিছু, কিন্তু সব না। এখানে যেরকম ঢালাওভাবে আমরা বিদ্যুৎ ব্যবহার করি আর না করি, আমাদেরকে সম্পূর্ণ ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে, হ্যাঁ। তো তাদেরকেও প্রোটেকশন দিয়ে যেন তাদেরও লস না হয়, আমাদেরও লস নয়, এরকম একটা জায়গায় আমরা আসতে পারতাম। আমি ভেবেছিলাম যে সেরকম একটা নেগোসিয়েশনে সরকার যাবে, হ্যাঁ। আদানির ব্যাপারেও যেটা আছে, আদানির যেরকম ওদের যে কন্ট্রাক্টে ওরা এই যে কয়লার দামটা কত ধরবে এটা স্বচ্ছ না, এবং এইখানে একটা স্বচ্ছতা আনার দরকার। কারণ ওনারা নিজেরাই কিন্তু 1 বছরের জন্য আমাদেরকে একটা ছাড় দিয়েছিল, বলেছিল বাংলাদেশে অন্য যেসব কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আছে সেখানে যত দাম পড়ছে তার থেকে বেশি আমরা নেব না, হ্যাঁ, 1 টাকা কম হলেও ওইটাই নেব আমরা, হ্যাঁ। তো এইরকম জিনিসপত্র আমি এক্সপেক্ট করেছিলাম, যেখানে তখন বলছেন যে এগুলা তারা আদায় করে নিতে পারে। জ্বালানি নিয়েও আমরা আলোচনা করব। আমরা আমাদের সাথে জনাব মুস্তাফিজুর রহমান আছেন। জনাব মুস্তাফিজুর রহমান, আপনার কাছ থেকে যেটি জানতে চাইবো যে সরকার গত 7ই নিশ্চয়ই আমরা দেখতে পাবো জনাব মুস্তাফিজুর রহমানকে, গত 7ই মে জ্বালানি উপদেষ্টা তিনি বলেছেন যে শিল্পে যে গ্যাস সংকট চলছে সেই গ্যাস সংকট নিরসনে অতিরিক্ত 25 কোটি ঘনফুট গ্যাস বাড়তি দেওয়া হবে, বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ কমিয়ে শিল্পে দেওয়া হবে। সেই গ্যাস কি যদি আপনারা পেয়ে থাকেন তাহলে তো আপনাদের আসলে সেই সংকট আগের মতো থাকার কথা না। কি অবস্থা আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ। আপনি যদি পত্রপত্রিকার রিপোর্ট দেখেন এবং বাসাবাড়িতেও যেগুলো গ্যাস যাচ্ছে এবং ইন্ডাস্ট্রিতে, এখানে কিন্তু গ্যাসের মূল্য বৃদ্ধি হলেও এখানে কিন্তু গ্যাসের সরবরাহের ঘাটতি রয়ে গেছে। আর এটা এমনই একটি উপকরণ যেটা না হলে আপনার উৎপাদন ব্যাহত হবে, এবং পাবার পরেও যদি আপনার উচ্চ মূল্য হয় তাহলে কিন্তু প্রতিযোগিতায় আমরা হেরে যাব। আমরা যেগুলো রপ্তানিমুখী শিল্প যেগুলো আছে সেগুলো তো কম্পিটিশন করতে হয় ইন্টারন্যাশনাল এই একই জাতীয় পণ্যের সঙ্গে। তা আপনার এই উপকরণের মূল্য বাড়লে যদি অন্যান্য উৎপাদনের উপকরণ র মেটেরিয়ালসের দাম নাও বাড়ে তাহলে কিন্তু পণ্যের মূল্য বৃদ্ধি পাবে। তা আমাদের কথা হলো যে আমাদের দেশে কেবল শিল্পায়নের দিকে আমাদের যাচ্ছি, আমাদের কৃষিভিত্তিক শিল্পে আমাদের যেতে হবে, আরো ভারী শিল্পে যেতে হবে। আমাদের দেশের মূল চ্যালেঞ্জই হলো আমাদের বেকারত্ব, মানুষের কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করতে হবে। আপনি বিদেশি বিনিয়োগকারীকে আকৃষ্ট করতে হলে আপনাকে একদিকে কম্পিটিটিভ রেটে আপনাকে এই সমস্ত উপকরণ দিতে হবে, আর একদিকে এটা এনশিওর করতে হবে যে এটা আমাদের কাছে আসে। বাস্তবতায় কিন্তু আপনার প্রতিবেদনেই আপনি দেখিয়েছেন 110টা
পোশাক শিল্প বন্ধ হয়ে গেছে তার গ্যাস প্রাপ্তি অভাবে। তো এগুলো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বাজেট নিয়ে যেহেতু আজকের আপনার আলোচনা, বাজেটে কিন্তু এই বিষয়গুলোকে অগ্রাধিকার খাত বলতে যেটা বোঝায় সেটা কিন্তু আমাদের এই জ্বালানি, বিদ্যুৎ, রাসায়নিক সার এগুলোই কিন্তু আমাদের দেশের অগ্রাধিকার খাত। সেখানে আমাদের বরাদ্দও বাড়াতে হবে, নতুন করে গ্যাস আহরণের দিকে দিতে হবে, দীর্ঘমেয়াদী স্বল্পমেয়াদী সব পরিকল্পনায় হাতে নিয়ে এগুলো বাজেটের প্রভাব ফেলাতে হবে। তাহলেই আমাদের যখনই শিল্প কলকারখানার চাকা চলবে, উৎপাদন খরচ কম হবে, আমরা তুলনামূলক সুবিধা আমরা অন্যদের চেয়ে বেশি দিতে পারবো, তখন আমাদের রপ্তানি বাণিজ্য বাড়বে, দেশে আরো বিনিয়োগ হবে, কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হবে, দেশে বেকারত্ব কমে যাবে। এটাই হলো অর্থনীতির সহজ সমীকরণ, এবং যে উপকরণটা আপনার এই জ্বালানি এবং বিদ্যুতের মধ্যে নিহিত আছে। আর নবায়নযোগ্য যেটা, সেটাকে তো আপনার অবশ্যই গুরুত্ব দিতে হবে। নবায়নযোগ্য জ্বালানির আলোচনায় আসবো। জনাব মোস্তাফিজুর রহমান, আপনার কাছ থেকে যেটি আমরা এক বাক্যে শুনতে চাই যে এই মুহূর্তে আপনাদের গ্যাসের সরবরাহ কেমন আছে কারখানাগুলোতে? সরবরাহ সংকট আছে, এর প্রেসার কম আছে, এবং আমরা অর্থ মূল্য বৃদ্ধি করার পরেও কিন্তু আমরা যথাযথভাবে জি পরিষ্কার। আপনার কাছে আবারও একজন বলেছে, জি আপনার কাছে আবারও আসবো। স্যার, এই যে 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 কথাটা বলা হয়েছিল যে শিল্পের আসলে সংকট এত গভীর পর্যায়ে চলে গেছিল যে 30 থেকে 40% উৎপাদন কম হচ্ছিল কারখানাগুলোতে, অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। এই যে পরিস্থিতিতে সরকার একটা ভালো সিদ্ধান্ত ছিল যে শিল্পের সরবরাহটা যাতে বাড়ানো যায়, কিন্তু সেটি তো আমরা বাস্তবায়ন দেখছি না। এখানে সমস্যাটা আসলে কোথায়? গ্যাসের আসলে কি প্রাপ্তি আমাদের মানে আমদানির জায়গাটাতে আমরা কি করতে পারছি না, নাকি আসলে সমস্যাটা কোন জায়গায় হচ্ছে? হ্যাঁ, সমস্যাটা আপনি যদি ঠিকই বলেছেন, আমদানি করতে পারছি না। কারণ আমি গতকালকেই দেখে আসলাম, আমরা ডেলি এখন আমরা 800, 850, প্রায় 900-র কাছাকাছি MMCFD সাপ্লাই দিচ্ছিলাম LNG ইম্পোর্ট করে। সেটা আমি গতকালকেই দেখলাম যে সেটা নেমে গেছে 800-তে। তাহলে আমাদের তো ক্যাপাসিটি আছে 1100 সাপ্লাই দিতে ফ্রম LNG। তাহলে 800, 1100, 300 আরও বেশি দিতে পারি। হ্যাঁ, তো এই 300টা আমি দিচ্ছে না কেন? এইটার উত্তর কিন্তু ক্লিয়ার না। ওনারা অনেক সময় অনেক কিছু বলেন, বাট আমি বুঝি সেটা হচ্ছে যে ওনাদের একে তো টাকারও অভাব আছে, কিন্তু টাকা না হয় জোগাড় করা যায় অনেক জায়গা থেকে, কিন্তু ডলারটা পাবেন কোথায়? এই ডলারই যখন নিতে যায় ওনারা বাংলাদেশ ব্যাংকে কিংবা অর্থ মন্ত্রণালয়, তখনই বলে যে একটু কম কেন, একটা কার্গো কম কেন। এরকম করে করে ওনাদেরকে ঠিক যতখানি ওনাদের প্রয়োজন কেনার তো প্রয়োজন আরও অনেক বেশি, কিন্তু যতটুকু ক্যাপাসিটি আছে যে রিগ্যাসিফিকেশন করার, আমাদের 2টা FSRU আছে, সেটার সর্বোচ্চ আমরা কেন ইউজ করব না? এটা তো দেশের জন্য ওইটুক তো একদম মানে একেবারে মাস্ট। আমি বলবো যে আরও 300 MMC, এই আরও 300 MMCFD যদি আনতো, তাহলে ওনারা যে প্রমিসটা করেছিল যে 250 MMCFD আর 250 BCF ওনারা বেশি দেবেন, হ্যাঁ, এই শিল্পের জন্য, তাহলে ওনারা এই প্রমিসটা রাখতে পারতো। কিন্তু এই প্রমিসটা রাখতে ওনারা পারেন না কেন? কারণ আমাদের যে সিস্টেম আছে গ্যাসের সাপ্লাইয়ে, সবাই কানেক্টেড ইকুয়ালি অন দ্য গ্রিড, এবং সবার প্রায়োরিটি ইকুয়াল। মাঝে মাঝে ওনারা শুধু ওই ফার্টিলাইজারে, হ্যাঁ, সার কারখানায় সাপ্লাইটা কমায় দেয় মাঝে মাঝে, হ্যাঁ, ওটা পারেও, কারণ বড় ইয়ে তো, আর 2-একটা পাওয়ার প্ল্যান্টে করে, কিন্তু অন্য সবগুলা গ্রিডে কানেক্টেড। হ্যাঁ, গ্রিড তো আর বিভিন্ন জায়গায় ওইভাবে কন্ট্রোল করতে পারেন না ওনারা। হ্যাঁ, তাহলে সমস্যা যখন হয়, সবার হয়, তাহলে এখন আপনি যদি সবাইকে বন্টন করে দিচ্ছেন, তো ওইভাবে ওনারা সবসময় প্রমিস করলেও ওনারা এটা দিতে পারে না। সো এখানে যেটা করা দরকার, 2টা জিনিস করা দরকার। একটা হচ্ছে যে ওনারা এই সিস্টেমটে পাইপিং, যেটা গ্যাসের পাইপিং সিস্টেমটা যেখান থেকে যেখানে আছে, ওনারা একটু ভালো করে স্টাডি করে ওনাদেরকে এই যেসব শিল্পগুলো আমাদের এক্সপোর্টের জন্য ক্রিটিক্যাল, ওই জায়গাগুলো অলরেডি বলা হয়েছে, 4টা জায়গা বলা হয়েছে, সেই জায়গাগুলোকে ওনারা যদি অন্যভাবে উন্নয়ন করতে হয় করেও ওইসব জায়গাগুলোর সাপ্লাইটা ঠিক রাখা দরকার। আমরা একটু ওই যে সংকটের কথা বলছিলেন, যে অর্থের একটা বড় সংকট আছে, আমরা আমদানি করতে পারছি না, কারণ গত সরকারের আমলে ব্যাপক বকেয়া রয়ে গেছিল। সেই বকেয়ার চিত্রটা আমরা একটু দেখি। বকেয়াটা নাকি ক্লিয়ার করেছে বলছে। হ্যাঁ জি, আমরা একটু দেখি যে বকেয়ার চিত্রটা এই মুহূর্তে কেমন আছে। বিদ্যুৎ এবং জ্বালানি খাতে যে বকেয়া, সেখানে আমরা যদি দেখি যে সরকার যখন দায়িত্ব নিয়েছিল, 8ই আগস্ট যখন সরকার দায়িত্ব নেয়,
8ই জুলাই দুঃখিত, তখন আমাদের টোটাল বকেয়া ছিল 39,000 কোটি টাকা। সেখান থেকে 29,000 কোটি টাকা কিন্তু পরিশোধ করা হয়েছে। এখন প্রায় 10,000 কোটি টাকার মতো হয়তো বকেয়া এখন আছে। কিন্তু এই যে সরকারের এই জিনিসটা করার কারণে দেখা গেছে আমাদের যে এলএনজি প্রাইসও কিন্তু কমে এসছে, $16 থেকে $11 থেকে $12 মধ্যে নেমে এসছে। এটা কিন্তু একটি মানে তার মানে আমাদের খরচটা কিছুটা কমেছে। তো এই জায়গাটাতে এখন যে পরিস্থিতি, তার মানে আমাদের আসলে এখন বকেয়ার চাপটা সেভাবে নেই। তাহলে স্যার বাজেটে এইবার যে বরাদ্দটা দিয়েছে সেটি নিশ্চয়ই সঠিকভাবে কাজে লাগাতে পারলে আমরা একটু মানে আগামী 1 বছরে আমরা একটু ভালো জায়গায় যাওয়ার কি সুযোগ আছে কিনা? হ্যাঁ আছে, কিন্তু এখানে একটা জিনিস কথা বলি, এখানে একটু শুভঙ্করের ফাঁক আছে ওনারা যেসব কথাগুলো বলছে। কারণ হচ্ছে যে আমরা যখন বাজেট করি এটা কিন্তু আগামী বছরের জন্য, হ্যাঁ, তাহলে এখানে যে যেটা ছিল এটার বাজেট কিন্তু করাই ছিল, এই টাকাটা হ্যাঁ ওনারা দিয়েছেন ঠিকই, বাট বাজেট কিন্তু করাই ছিল, এই টাকাটা আছে। এখন কথা হচ্ছে আমরা সামনের দিকে চিন্তা করি, হ্যাঁ, যে সামনের বছরটায় কি হবে। তো সামনের বছরে দেখা যাচ্ছে যে আমাদের এই এলএনজিটাকে ঠিকমতো কেনার সাথে সাথে আমাদের কিন্তু এখন কয়লাও কিনতে হচ্ছে, আগে কিন্তু কয়লা কিনতে হয় নাই, হ্যাঁ। তো আমাদের আরেকটা জিনিস হচ্ছে আমাদের প্রত্যেক বছরে কিন্তু আমাদের ডিমান্ডটা বাড়ে এনার্জির। সো আমাদের এনার্জি এমন একটা জায়গায় চলে গেছে, এটা আমি মনে করি এটাকে যদি সুষ্ঠুভাবে না হ্যান্ডেল করা হয়, এনার্জির পুরা জিনিসটা সব কিছু মিলে, তাহলে কিন্তু এটা গলায় ফাঁস একটা লেগেই আছে, এটা টাইট হচ্ছে, এভরি ইয়ার এটা আরও টাইট হবে। আমি একটা এক্সাম্পল দিই, আমি যদি আমার এনার্জি সেক্টরের যত ডলারে যত আমার কমিটমেন্ট আছে, হ্যাঁ, সব কিছু ক্যাপাসিটি চার্জ জিটিএ যদি আমরা সব ভালোভাবে মিটাই, যাতে করে আমাদের এনার্জি সাপ্লাই বাংলাদেশে সবাই যেন ঠিকমতো এনার্জি পায়, হ্যাঁ, বিদ্যুৎ কয়লা টয়লা সব কিছু পায়, আমাদের $20 বিলিয়ন লাগবে। $20 বিলিয়ন। আমাদের আসে কত? আমাদের আসে হচ্ছে রেমিটেন্স থেকে অ্যাভারেজে 2 বিলিয়ন করে আসে, হ্যাঁ, একটু বেশি আসে মাঝে মাঝে, আর হচ্ছে আমার এক্সপোর্ট থেকে ওখানে নেট 2 বিলিয়ন, 2 থেকে 3 বিলিয়ন, বাকিটা তো আবার ইম্পোর্টে চলে যায়। সো আপনি যদি দেখেন 55 বিলিয়ন ডলারের মধ্যে $20 বিলিয়ন যদি এনার্জি খেয়ে নেয়, তাহলে থাকে কি ডলারে? আপনি জাস্ট চিন্তা করেন, দেশে অন্যান্য আরও যেসব জিনিসপত্র ইম্পোর্ট করতে হয়, আমাদের ভোজ্য পণ্য ইম্পোর্ট করতে হয়, আমাদের ইভেন যদি আমরা একটা প্লেন কিনি কিনি, যত কিছু ডলারে আছে। ইভেন অনেকে বলে যে আমরা যে বিদেশি বাংলাদেশিরা যে ইয়েতে যায় ট্রিটমেন্টের জন্য, হ্যাঁ, এটা কিন্তু $5 বিলিয়ন যায়। আমাদের এই যে ছেলেমেয়েরা বিদেশে পড়াশোনা করতে যায়, সেখানে $5 বিলিয়ন যায়। আর কিছু কিছু টাকা তো পাচার সবসময় নর্মালি হয়ে এসছে, সবাই তো কাউ এখানে ফ্যামিলি আছে চলে যায়। তো ওইখানে যদি আমার $15 বিলিয়ন দিলে আমাদের তো শেষ হয়ে গেল। তাহলে এই যে হোসেন মনসুর সাহেব যে এই যে ম্যানেজ করছেন ডলারটাকে, হ্যাঁ, ইট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। আমরা এমন জায়গায় চলে এসেছি যে এই অঙ্কটা ঠিকমতো মেলে না। সো আমাদেরকে খুব কেয়ারফুলি এই বাজেটিংটা করতে হবে, যাতে করে এটা, কিন্তু আমি মনে করি আমাদের বাজেটিংয়ের মধ্যে এই ড্রিলিংটা দেখে, কারণ ড্রিলিংটা যদি আমি গ্যাস পেয়ে যাই, তাহলে কিন্তু যতটুক পেলাম অতটুক ডলার একদম স্ট্রেট সাশ্রয় হয়। আরো একটি কাজ করছে এবার বাজেটে, আমরা যেটি যতটুকু জানতে পেরেছি, ঘাটতি অনেক কমবে। আমরা সেই ঘাটতির চিত্র কি হচ্ছে সেটিও আমরা দুঃখিত, ঘাটতি থাকছে, যেটি হচ্ছে সরকার ভর্তুকি দেয় প্রতি বছর, সে ভর্তুকির পরিমাণটা হয়তো কমবে। সেটি আমি তো শুনেছি ভর্তুকি নাকি বাড়বে, ভর্তুকির পরিমাণ আমরা বিরতি নিয়ে আসছি আপনার কাছে। দর্শক, সময় হলো বিরতির। বিজনেস বাজেটের 16 আনায় আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা ছিলেন, আপনার সাথে থাকুন, আমরা আবারও ফিরছি আলোচনায়। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ আয়োজন বাজেটের 16 আনায়। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর রিজাজ হোসেন, আমাদের সাথে জুমে যুক্ত আছেন ব্যবসায়ী কে মোস্তাফিজুর রহমান। আমরা কে মোস্তাফিজুর রহমান কাছে যাব, তার আগে আমরা দেখে আসি যে সরকারের যে বিদ্যুৎ খাতে যে ভর্তুকি, সেই ভর্তুকির পরিস্থিতি কেমন রয়েছে। আমরা যদি দেখি যে এই চলতি অর্থ বছরে যখন প্রথম বাজেট দেওয়া হয়েছিল, মূল বাজেট, সেখানে 40,000 কোটি টাকা বিদ্যুৎ খাতে ভর্তুকি রাখা হয়েছিল, যেটি পরবর্তীতে সংশোধন যখন হয়েছিল, অর্থাৎ সংশোধিত বাজেটে সেটি কিন্তু
বিশাল অঙ্কের ভর্তুকি বেড়েছে বরাদ্দ, সেখানে ৬২,০০০ কোটি টাকা পরবর্তীতে করা হয়। তবে আমরা যেটি জানতে পেরেছি, আগামী অর্থ বছরের যে বাজেট, সেখানে ভর্তুকির পরিমাণ প্রায় আমরা যদি সংশোধিত বাজেটের সাথে দেখি তাহলে অর্ধেকের কাছাকাছি নেমে আসতে পারে, ৩৫,০০০ কোটি টাকা প্রস্তাব করা হতে পারে বলে আমরা জানতে পেরেছি। জনাব কে মোস্তাফিজুর রহমান, যদি এই ভর্তুকি কমানো হয়, সেক্ষেত্রে যেটি করা হতে পারে যে বিদ্যুতের দাম বাড়ানো হতে পারে, সেক্ষেত্রে আপনাদের শিল্পের উপর কেমন প্রভাব পড়তে পারে সেই বিদ্যুতের দামের? জনাব মোস্তাফিজ, আপনি একটু আনমিউট করে, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। ধন্যবাদ। এখানে আপনার একটা বিষয় সবসময় আলোচনায় আসছে, সেটা হলো যে যখনই আপনার জ্বালানির মূল্য বৃদ্ধি পায়, বিদ্যুতের মূল্য বৃদ্ধি পায়, তখন কিন্তু শিল্পের উৎপাদিত পণ্যের মূল্য বৃদ্ধি পাবে এবং পরিবহন খাতেও জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে আপনার এই পণ্যের মূল্য বৃদ্ধি পাবে। তো যখনই আপনার স্থানীয় বাজারে বা আন্তর্জাতিক বাজারে আমরা যখন কোনো পণ্যের উৎপাদন খরচ বৃদ্ধি পায়, তখন কিন্তু তার প্রতিযোগিতামূলক যে সুবিধা সেটা কিন্তু হারিয়ে ফেলে। তাই আমরা বলবো যে সরকারকে আমাদের শিল্প খাতকে যদি, উৎপাদন খাতকে যদি সচল রাখতে হয়, তাহলে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্য দিয়ে শিল্পের সাথে সংশ্লিষ্ট যা কিছু আছে তার মধ্যে তো জ্বালানি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ, বিদ্যুৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটাকে সচল রাখতে হবে এবং প্রতিযোগিতামূলক মূল্যে এটা দিতে হবে। প্রতি ঘনফুট গ্যাসের মূল্য আমাদের দেশে কত আছে, পার্শ্ববর্তী দেশে কত আছে, আমাদের বিদ্যুৎ উৎপাদন খরচ কত, আমরা ভর্তুকি দেওয়ার পরে আমরা এটা কততে আসছে, এবং এর ম্যানেজমেন্ট এফিসিয়েন্সির কারণেও আমাদের এটার কম্পিটিটিভনেস আমরা হারিয়ে ফেলছি কিনা। যে প্রকল্পগুলো এখানে সিস্টেম লসে আপনার প্রায় 9%-এর মতো কস্ট বৃদ্ধি পায়, এখানে বিশেষজ্ঞ যারা আছেন তারা এগুলো আরো বিস্তৃত তাদের জানা আছে। তাই আমি বলবো যে আমরা যেহেতু শিল্পের দিকে, আমরা পোশাক শিল্পের বাইরে কেবল আমরা অন্যান্য শিল্পের দিকে আমরা যাচ্ছি, সেই মুহূর্তে এই শিল্পের জন্য অত্যাবশ্যকীয় যে উপকরণ, যে ইউটিলিটি, এটাকে আপনার সঠিক রাখতে হবে। যেটা যদি আমরা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টকে যদি অ্যাট্রাক্ট করতে চাই, আর তারা যদি দেখে যে এটার কম্পিটিটিভনেসটা নেই, তাহলে কিন্তু আমাদের দেশের চেয়ে তারা তুলনামূলক সুবিধা যে দেশে পাবে, এখানে নিশ্চয়ই প্রতিযোগিতার সক্ষমতা কমে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে। ডক্টর ইজাজ, এই যে সরকারের এই সিদ্ধান্ত ভর্তুকি কমানোর, এটাকে আপনি কিভাবে দেখছেন, ছোট করে যদি বলেন? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এটা নিয়ে সবসময় একটা আবেগপূর্ণ জিনিস তৈরি হয়, যে বারবার কথা বললেই অনেক রকম প্রোটেস্ট হয়, কিন্তু উপায় তো নেই। হ্যাঁ, আমরা যদি সব কিছু বিশ্লেষণ করে দেখি যে উপায় নেই, কিন্তু যেই ব্যাপারটা ওই ক্যাব সবসময় বলে যে সরকার আর পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড কতখানি চেষ্টা করেছে তাদের ব্যয় সংকোচন করার, যা যা করণীয়, যাতে করে এই দামটা যেন সহনীয় থাকে কিংবা কমে আসে, কিংবা অনেক তারা কতখানি করেছে, এই ব্যাপারে একটা ইনভেস্টিগেশন হওয়া দরকার। ওনারা কিন্তু ক্যালকুলেশন করে দেখান যে এমন সব জিনিসপত্র আছে ওখানে যেগুলোকে ঠিক করলে বাড়ানোর কোনো প্রয়োজনীয়তা নাই। আমি অতদূর যাব না। হ্যাঁ, কারণ অনেক সময় দেখা যায় যে ওখানে বলে যে করাপশন সরানো, সরানো, এমন কত জিনিসপত্র যেগুলা সামাজিকভাবে ওর দীর্ঘমেয়াদী ব্যাপার, এগুলো হয় না, হয়ে ওঠে না, কিন্তু কিছু তারা পারেন। আরেকটা জিনিস হয় যে অনেক জায়গায় সরকারের যেটা বলি ট্যাক্স ভ্যাট বসানো আছে রিপিটেডলি, হ্যাঁ, একই জিনিসে 2বার 3বার তারা ভ্যাট কালেক্ট করছে, এগুলাও সমন্বয় করা যায়। এগুলো সমন্বয় করার পরেও আমি মনে করি কিছুটা বাড়ানো দরকার। তাহলে অবশ্যই এই কিছুটা পুরোটা আসলে গ্রাহকের উপর চাপিয়ে না দিয়ে অপচয় কমানো, দুর্নীতি কমানো এবং কিছু ট্যাক্স রেট কমিয়ে এই জায়গাটাতে একটু সমন্বয় জায়গায় আনা যাবে, এবং সেক্ষেত্রে ভর্তুকি কমানোটাও তো আসলে আমাদের জন্য দরকার। অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও ফিরবো, আরেকটি বিরতির সময় হয়েছে। দর্শক, বাজেটে 16 নয়, সময় হয়েছে আরও একটি বিরতির, ফিরছি একটু পর, সাথে থাকবেন। আসলে আবারও স্বাগত জানাচ্ছি বাজেটের 16 আনা অনুষ্ঠানে আপনাদের কে। আমরা আলোচনা করছিলাম জ্বালানি এবং বিদ্যুৎ খাতে বাজেটের যে বরাদ্দ এবং সেইটির বাস্তবায়ন কেমন হতে পারে। আমাদের সাথে জুমে যুক্ত আছেন কে মোস্তাফিজুর রহমান, আমরা তার কাছে যাচ্ছি এই পর্যায়ে। আমরা একেবারেই শেষের দিকে আছি এবং জনাব মোস্তাফিজুর রহমান, 1 মিনিটে যদি আপনি বলেন যে নবায়নযোগ্য জ্বালানি
যেই বিষয়টা আপনি বলতে চাচ্ছিলেন, সেখানে কৃষির সাথে আপনি সম্পৃক্ত আছেন। কৃষি জমি আসলে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সোলার প্যানেলের দেওয়ার ক্ষেত্রে একটি বড় কাজ করে। সেখানে এইটি সম্ভাবনা কেমন দেখছেন, এবং সরকার এখানে আসলে সেভাবে নজর দিচ্ছে না কেন? এটার স্ট্যাটিস্টিক্স কিন্তু বলে দেয় যে এখানে নজর দিচ্ছে না। আমাদের যে পরিমাণ প্রয়োজন তার কিন্তু টোটাল উৎপাদনের 5% কিন্তু রিনিউয়েবল এনার্জি থেকে আসছে না। এখানে 30 সাল পর্যন্ত যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেটা হলো টোটাল কনজাম্পশনের 16%। তাহলে আমরা কিন্তু পরিসংখ্যান অনুযায়ী দেখা যাচ্ছে যে এটা আপনার খুব অবহেলিত জায়গায় রয়ে গেছে। আর আমাদের কৃষিক্ষেত্রে যেগুলো সেচ যন্ত্র, এখানে কিন্তু এটা পরিমাণ কিন্তু কম না, প্রায় 3000 মেগাওয়াটের উপরে বিদ্যুৎ কিন্তু কনজাম্পশন হয় আপনার সেচ যন্ত্রগুলোর জন্য। এবং কৃষিতে উৎপাদন যদি ব্যাহত হয় তাহলে এটা তো বুঝতেই পারছেন যে সেটা যে ন্যাশনাল ইনকামে যে, এবং আমাদের খাদ্য আমদানি করে যদি খেতে হয় তাহলে এত খাদ্য তো কোনো দেশ দিতেও পারবে না। তাই আমি মনে করি যে কৃষিকে অগ্রাধিকার খাত বিবেচনা করে এখানে লো কস্ট যাতে বিদ্যুৎ এখানে প্রবাহ করা যায় এবং রিনিউয়েবল এনার্জিকে গুরুত্ব দিয়ে কিছু কিছু অগ্রাধিকার খাত চিহ্নিত করে সেখানে এটাকে গুরুত্ব দেওয়া খুবই জরুরি। এবং বাজেটেই কিন্তু আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিটা কোন দিকে হবে, আমাদের বাজেটেই কিন্তু ঠিক করে দেয় আমাদের শিল্পটা কোন দিকে হবে এবং মানুষ বিনিয়োগ করবে কোন জায়গায়। সেটা এখনই আমাদের সুযোগ, বাজেটে এই খাতগুলো সরকার আকর্ষণীয় করে দেবে যাতে আমাদের দেশের প্রয়োজনে যে জায়গাতে বিনিয়োগ দরকার সেই জায়গাতে যাতে এটাই আমার লক্ষ্য, সেটাই আমার মনে হয় হওয়া উচিত। স্যার, আপনার কাছ থেকে জানতে চাইবো যে আমাদের দেশে খুব ছোট করে বলবেন যে রিনিউয়েবল এনার্জির জায়গাটা আসলে কেন হচ্ছে না? মানে এটি গত সরকারকেও আমরা দেখেছি যে খুব বেশি গুরুত্ব দেয়নি, এই সরকার অনেকগুলো চুক্তি বাতিল করলো, কি কারণ? অনেকে অনেক কিছু বলে, বাট আমি একটাই বলি যে আমাদের যে ল্যান্ডের যে সমস্যাটা, এই সমস্যাটা সমাধান করতে হবে। হ্যাঁ, তো সরকাররা, আমি মনে করি যে সব সরকারই অতি রেস্ট্রিকটিভ। হ্যাঁ, যেরকম আমরা বলি যে কি বলে কৃষি জমি মোটেই ব্যবহার করা যাবে না, আমি মনে করি এটা ঠিক না। কিছু কিছু কৃষি জমি ব্যবহার করা যেতে পারে, আমি একটা ফর্মুলাও দিয়ে দিচ্ছি, সময় লাগবে ওটা বলতে, কিন্তু করা যাবে। হ্যাঁ, কারণ ওনারা বলে যে আরে রেল লাইনের দুই পাশে এত জমি আছে, এখন রেল লাইন তো দিচ্ছে না, তো রেল লাইনকে যদি বলা হয় তারা করতে পারে, তো হয় তাদেরকে সরকারকে ফোর্স করে তাদের সরকারি প্রতিষ্ঠানের জমিগুলো বার করে করতে হবে, ওর তারা কৃষি জমিতে একটু ছাড় দিতে হবে। কৃষি জমিতে আমি যদি কৃষি করি, আমি তো কৃষি পণ্য আমি আমদানি করি না, আমি ওখানে যদি কৃষি পণ্য ওখানে যদি না করতে পারি তাহলে আমার আমদানি করতে হবে, কিন্তু আমি তখন এলএনজি, কয়লা ওগুলাও আমদানি করছি, এটা 5 গুণ ফ্যাক্টর। আমি যদি ওখানে এনার্জি করি, আমাদের দুইটাতেই গুরুত্ব দিতে হবে, এখানে একটু অ্যাগ্রেসিভলি একটু অ্যাগ্রেসিভ। অনেক ধন্যবাদ ডক্টর ইজাজ হোসেন, আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। জনাব কে মুস্তাফিজুর রহমান, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। আমরা এই মুহূর্তে শেষ করছি আজকের বাজেটের 16 অনুষ্ঠান। আপনারা নিশ্চয়ই থাকবেন, বাজেটের পরদিন পর্যন্ত আপনাদের সাথে আমরা আছি।